দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, ঠেকাতে ব্যর্থ থার্ড আয়রন ডোমও। ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের। পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে ইরান, ধ্বংস করা কঠিন। ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও দীর্ঘস্থায়ী যুদ্ধে এগিয়ে ইরান, বলেছেন বিশেষজ্ঞ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC ঘোষণা করেছে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে অধিকৃত অঞ্চলগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলে হামলা সম্পর্কিত 15তম বিবৃতিতে শনিবার 21 জুলাই IRGC জানায় তারা ট্রু প্রমিস অপারেশন 3-এর 18তম ধাপ শুরু করেছে। এই হামলায় শাহেদ 136-এর মতো অসংখ্য আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন, সেই সঙ্গে নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতি অনুসারে IRGC বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলিতে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। এতে আরও বলা হয়, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে, যার ফলে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সরকারের সংবাদ মাধ্যম জানিয়েছে সর্বশেষ আক্রমণের সময় 10টি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, ঠেকাতে ব্যর্থ থার্ড আয়রন ডোমও। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশলে পরিবর্তন এনেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই দাবি জানিয়ে বলেছেন, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না, বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে অজ্ঞাত ওই কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছেন তিনি। গত কয়েকদিন ধরে ইসরায়েল বলে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এখনও উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও তাদের চালানো বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের অন্তত 50% ধ্বংস হয়েছে। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতার হ্রাস পেয়েছে। ইরানের সামরিক বাহিনী বর্তমানে আরও উন্নত প্রযুক্তির নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন ইরানি ওই কর্মকর্তা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও IDF ইরানের এই দাবির বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বলেছে ইরান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যেগুলো ক্লাস্টার বোমা বহনে সক্ষম। এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা বোমা নির্দিষ্ট উচ্চতায় প্রায় 7 কিলোমিটার পৌঁছে অন্তত 20টি বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায় এবং প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানি ওই কর্মকর্তা বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি এবং তা সহজেই মার্কিন থার্ড, প্যাট্রিয়ট, অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং ও আয়রন ডোমের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে। তবে তিনি সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেননি। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে যাওয়ায় খুশি না হয়ে ইসরায়েলের নীরব এবং ইরানের নতুন শক্তির ভারসাম্যের সামনে কেবল দর্শকের ভূমিকায় থাকা উচিত। ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার OIC পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। তিনি মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, ইরানের উপর আক্রমণের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধকে আরও বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া থেকে বিরত রাখতে হবে। ফিদান সতর্ক করে বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবং রক্তপাত ঘটিয়েছে। দুর্ভাগ্যবশত ইসরায়েল আজ ইরানে আক্রমণ করছে, পুরো অঞ্চলকে একটি বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুরস্কের মন্ত্রী ইসরায়েলি আগ্রাসনকে আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ইয়েমেন, ইরান, ফিলিস্তিন বা সিরিয়ার সমস্যা নয়, আসল সমস্যা হল ইসরায়েল। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। ফিদান OIC সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ইসরায়েলি উস্কানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অটল সংহতি প্রকাশ করার ওপর জোর দেন। তিনি বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এবং আমরা অবশ্যই বিশ্বাস করি যে OICর সদস্য দেশগুলোর ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শন করা উচিত।
পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে ইরান, ধ্বংস করা কঠিন। ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন, এমনটাই দাবি করেছে মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার ISWO ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট CTP। শনিবার 21 জুন এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ISWO CTPর সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। এই কৌশলের উদ্দেশ্য কী তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন, এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ, কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে। এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরতে উৎসাহিত করাই ইরানের লক্ষ্য। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয়, আলোচনার পথ বেছে নেয়। ইরান অবশ্য বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও দীর্ঘস্থায়ী যুদ্ধে এগিয়ে ইরান, বলেছেন বিশেষজ্ঞ। কাতারের ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহান্নাদ সেলুম বলেছেন, এই যুদ্ধে ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও ইরানের দীর্ঘ সময় যুদ্ধের ময়দানে টিকে থাকার সামর্থ্য রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের আকাশসীমায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আল জাজিরাকে সেলুম বলেন, ইরানিরা অনেক আঘাত সহ্য করতে পারে, কিন্তু তাদের নিজস্ব ধরনের অস্ত্রশস্ত্রও আছে, যা ইসরায়েলকে সত্যিই আঘাত করতে পারে। ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘায়িত করার সক্ষমতা নেই, তাই তাদের একটি নিষ্পত্তিমূলক বিজয় দরকার, অথবা যত দ্রুত সম্ভব তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে হবে। তিনি আরও বলেন, আমরা এই সংঘাতের একটি জটিল পর্যায়ে রয়েছি, কারণ উভয় পক্ষ এখনও এটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করেনি, কিন্তু উভয় পক্ষই তাদের অস্ত্রের গতি বাড়াচ্ছে। সেলুমের মতে, হামাসের নেতৃত্বে 2023 সালের 7 অক্টোবরের হামলায় এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। এই কৌশলটি এখন ইরানিরা ব্যবহার করছে। তিনি উল্লেখ করেন, ইরান একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে এবং ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। অধ্যাপক স্যালুমের মতে, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তবে তা ইসরায়েলের স্বার্থের অনুকূল হবে না। ইসরায়েলি যুদ্ধে বেশিদিন টিকতে পারবে না, কারণ অধিকাংশ ইসরায়েলি বাংকারে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র রয়েছে, তাদের অর্থনীতি প্রভাবিত হচ্ছে। ইসরায়েলের অর্থনীতি ইতিমধ্যেই গাজায় চলমান সংঘাতের কারণে চাপের মধ্যে রয়েছে। ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ তাদের অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে দেবে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, জনশক্তির অভাব এবং পর্যটন খাতের ক্ষতি ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করে তুলছে। অন্যদিকে ইরাকের সঙ্গে যুদ্ধের পর বিগত অন্তত 40 বছর ধরে ইরান জরুরি পরিস্থিতিতে রয়েছে। লেবানন ও সিরিয়ায় তাদের সক্রিয় মিলিশিয়া বাহিনী রয়েছে এবং তারা কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও টিকে আছে। ইসরায়েলের অর্থনীতির তুলনায় ইরানের অর্থনীতি ভিন্ন প্রকৃতির। ইরানের অর্থনীতি বিশেষ করে জ্বালানি তেল রপ্তানি এবং তার আঞ্চলিক প্রভাবের মাধ্যমে নিষেধাজ্ঞার মধ্যেও কিছু স্থিতিশীলতা দেখিয়েছে। সেলুম বলেন, সুতরাং আমরা এমন দুটি দেশকে দেখছি যারা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে, যেখানে উভয় পক্ষই একে অপরের দুর্বলতা কাজে লাগিয়ে জয়ী হবার চেষ্টা করছে।